আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনায় থাকতে চাই এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে শুরুতেই একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব শাম্মী আক্তার, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সামিনা লুৎফা, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি। একটু শুরুতে আমরা শাম্মী আক্তার, আপনাকে দিয়ে জানতে চাই, আমরা দেখেছি যে ভোটের পরেই বিভিন্ন জায়গায় সরকারি দল বিরোধী দলের যে চিরাচরিত চিত্র, সেরকম একটি চিত্র দেখা যাচ্ছে। গতকাল হাতিয়ায় এক ধরনের ঘটনা ঘটলো, আজকে পাবনায় হাটবাজারের যে টেন্ডার হয়, সেখানে যে ইজারার যে টেন্ডার দাখিল করতে হয় সেটি জমা দিতে গিয়েছিলেন একজন জামায়াত নেতা, তাকে পুলিশের সামনে বেধড়ক মারধর করেছে যারা বিএনপির কর্মী ছিলেন তারা। একটু সবাই আসলে অনেকদিন ধরে নতুন রাজনীতির প্রত্যাশা করছিল, বিএনপিও বলছিল, সেটি কি আসলে হলো? ধন্যবাদ আপনাকে। এখানে মঞ্জু ভাই আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার একজন আছেন সংযুক্ত, তাদেরকে শুভেচ্ছা এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। দেখুন, সব কিছুর মধ্যে নেগেটিভ চিন্তা করাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমাদের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে, তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটা নতুনত্ব নিয়ে আসার জন্য, মানুষের মধ্যে পজিটিভ চিন্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এত বড় একটা বাংলাদেশ, বিএনপি একটা অনেক বড় দল, এর অনেক নেতাকর্মী আছে। এখন বিএনপি তো 5ই আগস্টের পরেও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তখন আমরা বলেছি যে পুলিশিংয়ের দায়িত্ব আমাদের না, কিন্তু যেহেতু এখন সরকারে আছে বিএনপি, তাহলে এখন পুলিশিংয়ের দায়িত্বটাও বিএনপির ঘাড়ে বর্তায়। তো সেই ক্ষেত্রে আমার জানা মতে আমি যেটা দেখেছি যে হবিগঞ্জ জেলায় আমাদের বাহুবল থানায় একটা ঘটনা ঘটেছিল। আমাদের উপজেলা বিএনপি সভাপতি যিনি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সুতরাং আমরা যেহেতু এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, আমরা নেগেটিভ চিন্তা না করে জিনিসটাকে পজিটিভলি দেখি। 17 বছর তো অনেক অরাজকতা হয়েছে, অনেক মারধর করাটাকে পজিটিভলি বলিনি, আমি বলেছি যে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের দলের থানার সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, এটাকে আপনি পজিটিভলি দেখছেন না? আওয়ামী লীগ হলে তো এটা করতো না কখনোই, তাহলে এটাকে আপনি পজিটিভলি দেখেন। মারামারি যেটা হয়েছে, অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি যদি বিএনপির কেউ জড়িত থেকে থাকে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা তো স্বাধীনভাবে কাজ করতে পারছে, যেটা আওয়ামী লীগের সময় পারতো না। এটাকে আপনি বেছে বেছে ব্যবস্থা নেওয়া হয় কিনা? আবার যেমন আমরা দেখলাম গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টাকে মারধর করে তার কার্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হলো। কেউ কেউ বলছেন মব করে তাড়িয়ে দেওয়া হলো, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন মব করে আর কোনো কিছু আদায় করা যাবে না, কিন্তু গতকাল গেছে। সেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নিয়োগটা তো মব করে করা হয়নি, নিয়োগটা তো নিয়োগের মতোই তাড়িয়ে দেওয়া গেছে। মব না, তাড়িয়ে দেওয়া হয়েছে কোথায়? উনি তো নিজে থেকেই শোনার পরে চলে গেছেন, বিষয়টা এরকম। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী তো আপ্রাণ চেষ্টা করছেন, ওনার জায়গা থেকে উনি চেষ্টা করে যাচ্ছেন। এই যে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে, তারপরে এতগুলো কি বলে কৃষি কার্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আপনার আজকে তো অনেক বড় একটা নিউজ যে আপনার হচ্ছে কৃষকদের যে ঋণ মওকুফ করা হলো, এগুলো কি বড় বিষয় নয়, পজিটিভ নয়? অবশ্যই। তার মানে রাজনীতির যেই ক্ষেত্রগুলো, বিশেষ করে প্রতিদ্বন্দ্বীদের প্রতি যে সহিষ্ণুতা, বা সেটি কি ফিরে আসবে বলে মনে করছেন? সহিষ্ণুতা অবশ্যই, কারণ যিনি প্রধানমন্ত্রী নিজেই তো বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন এবং চেষ্টা করছেন যে আমাদের অতীতে যে কালচারটা ছিল যে রাজনৈতিকভাবে আমরা ধরেন ভিন্ন ভিন্ন মতের হতে পারি, কিন্তু আমাদের মধ্যে যে একটা পরমত সহিষ্ণুতার যে বিষয়টা ছিল অতীত দিনে, সেটা ছিল, কিন্তু মাঝখানে আমরা সেটা হারিয়ে ফেলেছিলাম। সেই জায়গাটাকে জায়গাটাকে আবার পুনরুদ্ধারের চেষ্টা যেটা উনি চালাচ্ছেন, সেটাও তো একটা ভালো দিক, সেটাকেও তো আমরা পজিটিভলি নিতে পারি। প্রধানমন্ত্রী বেশ কিছু আচরণই সেটি অবশ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বিষয়টা কেমন যে তিনি চাচ্ছেন কিন্তু কর্মীদেরকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। না, কর্মীদের কি আপনি ঢালাওভাবে বলেন 64টা জেলায় কয় জায়গায় এই ঘটনা ঘটেছে, আপনি সেটা বলেন। 2-1টা ঘটনা যদি ঘটে থাকে, সেগুলোর নিশ্চয়ই অ্যাকশন তো হচ্ছে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে, অ্যাকশন যেহেতু হচ্ছে আমরা দেখি। জি, আমি একটু মঞ্জুবের কাছ থেকে জানি, আপনি ভোটের দিন কেন্দ্র পরিদর্শনের পর বলছিলেন যে বিএনপির নেতাকর্মীরা অসহিষ্ণু হয়ে উঠছে,
13 দিন পরে আপনার মূল্যায়ন কি, মানে অসহিষ্ণুতা কমেছে? ধন্যবাদ রাসেল। স্বামী আপা আছেন, সামিনা আপা মনে হয় অনলাইনে আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমাদের দেশে বিজয়ী পক্ষ অসহিষ্ণুতা দেখায়, পরাজিত পক্ষের উপরে আপনার ত্রাস ভয়ভীতি প্রদর্শন করে। এটা অনেকটা অতীত যুগে যুদ্ধে যেমন হতো আর কি। যুদ্ধে যারা জয়ী হয় তারা সব কিছু দখল করে নেয়, আর পরাজিতদের উপরে তারা নিপীড়ন চালায় বা তাদেরকে দাস বানিয়ে ফেলে। এটা ছিল অতীতের যুদ্ধের প্রবণতা। আমরা এবারে নির্বাচনেও দেখলাম যে অতীতের নির্বাচনে যেটা হয়েছে, যে পরাজিত পক্ষের উপর আপনার মনে থাকার কথা যে আওয়ামী লীগ আমলে বিএনপির একজন মহিলাকে, নারীকে, সম্ভবত নোয়াখালীর সুবর্ণচরে একজন অন্তঃসত্ত্বা নারীর উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। ঠিক এবারেও একইভাবে একই রকম অভিযোগ হাতিয়া সহ, সেও নোয়াখালীতে, হাতিয়াতেও একই রকম অভিযোগ পাওয়া গেছে। আমাদের ফেনীতে তো একজন মহিলাকে ডিভোর্স দেওয়া হয়েছে যে ভোটের নানা হিসাব নিয়ে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা থেকে আমরা বিরত হতে পারলাম না কেন? যেমন আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সির কথা বলি। আমার কনস্টিটিউয়েন্সিতে আমি পরাজিত হওয়ার পরে আমি চাইলাম যে আমার যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে আমি একটা সভার আয়োজন করব, যে তাদেরকে একটু সমবেদনা দেওয়ার জন্য, তাদের সাথে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি যখন মিটিং ডাকতে গেলাম তখন আমাকে বিভিন্ন জায়গা থেকে জানালো যে তা সবাই ভয়ভীতির মধ্যে আছে, অনেক মিটিং এখন ডাকলে সফল হবে না। এই যে পরাজিত পক্ষ ভীত সন্ত্রস্ত থাকা, আরে ভাই আপনি তো জিতে গেছেন। আমাদের এই সমস্যাটা হচ্ছে আমি জিতে গেছি, যেখানে কেন্দ্রীয়ভাবে বলা হচ্ছে বিজয় মিছিল করা যাবে না, কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের প্রতিশোধ স্প্রিয়া রাখা যাবে না, সেখানে নিচের দিকে আমরা উল্টোটা দেখছি। যেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বাসায় যাচ্ছেন, অন্যান্য নেতাদের বাসায় যাচ্ছেন, বা যারা বিজয়ী হয়েছেন তারা প্রার্থীদের, পরাজিত প্রার্থীদেরকে ফুল দিয়ে বা মিষ্টি মুখ করে শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু তৃণমূলে ঘটছে পুরো উল্টোটা। তৃণমূলে বলছে তুমি এতদিন কেন অমুক আমার বিপক্ষে ভোট দাঁড়াইছো, দাঁড়াও তোমাকে দেখে নিচ্ছি। আমার কনস্টিটিউয়েন্সিতে তো আমার প্রধান নির্বাচন পরিচালককে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে, ওনার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমি কালকে বিএনপি নেতাদেরকে ওইটা বলেছি, আপনারা তো বহিষ্কার করেন নাই, যারা করেছে এগুলো তো ভিডিও ফুটেজ আছে। এবং বিএনপি নেতারা কিন্তু ওই আমার আহত ওই নেতাকে দেখতেও গিয়েছেন। তো দেখতে গেলেন, সমবেদনা জানালেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নিলেন না, কারো বিরুদ্ধে ব্যবস্থাও নিলেন না, গ্রেফতারও করা হলো না। আমরা তো মামলাও করেছি। এখন প্রসঙ্গ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, একটা সময় মানুষ ভাববে যে উপরের দিকে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে একটা মানে সম্প্রীতির বার্তা বা একটা লৌকিক জায়গা, কিন্তু ভিতরে ভিতরে যেটা হচ্ছে সেটা মানে আসলে বাস্তবিক না। যেটা আপনি এখন বললেন পাবনার চাটমোহরে যেটা হয়েছে, জামাতের সম্ভবত হাবিবুর রহমান নামে একজন নেতা, উনি তার টেন্ডার শিডিউল ড্রপ করতে গিয়েছেন। তো সো হোয়াট, টেন্ডার শিডিউল ড্রপ করা কি নিষিদ্ধ? সেখানে কেন আপনি হামলা করবেন? হামলা করেছেন, আহত করেছেন, এবং এটা নিয়ে আজকে ন্যাশনাল নিউজ হয়েছে। এখন সামনে আবার যেটা বললেন যে এটা ওনারা চেষ্টা করছেন, তো চেষ্টা করছেন, আপনি ক্ষমতায়, আপনার চেষ্টা সফল হচ্ছে না, আপনার কাছে তো এখন দলীয় শক্তিও আছে, সরকারি ক্ষমতাও আপনার হাতে আছে, তাহলে আপনার কোন চেষ্টা আপনাকে তাকে বহিষ্কার করা বা তাকে গ্রেফতার করা থেকে বাঁচিয়ে রাখছে? এখন তো আপনি আরও বেশি কঠোর হওয়ার কথা। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি। কবি মোহন রায়হানকে 21 পদকের জন্য মানে সব কিছু করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, এসএসএফের যেই ডামি প্র্যাকটিস সেটাও করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে ওনাকে পুরস্কারটা দেওয়া হয় নাই শেষ মুহূর্তে গিয়ে। কেন দেওয়া হয় নাই? উনি কর্নেল তাহেরের পক্ষে একটা কবিতা লিখেছিলেন। তো এখন আমরা এই যে রাজনীতিতে পুরানো প্র্যাকটিস, যে কে আপনার সম্পর্কে কী বলেছে, অথচ দেখেন, আপনি যদি দেখেন এই যে সরকারের দুজন মন্ত্রী বা বিভিন্নভাবে এমপি হয়েছেন যারা, তারা কিন্তু যেমন ধরেন নুরুল হক নূর, যেমন ধরেন ববি হাজ্জাজ, এদের কিন্তু প্রচুর বক্তব্য আছে বিএনপির বিরুদ্ধে। খালেদা জিয়াকে ডিফেম করে, তারেক রহমানের বিরুদ্ধে অনেক বক্তব্য আছে। তাহলে আপনার বিরুদ্ধে বক্তব্য থাকার পরও আপনি এদেরকে তো মন্ত্রী করেছেন, এমপি হিসেবে প্রার্থী দিয়েছেন, তাহলে কবি মোহন রায়হানকে কেন আপনি বাদ দিলেন? এবং এই বাদ দেওয়ার বিষয়টা তো এমন না যে তৃণমূল কন্ট্রোল, এটা তো একদম সেন্ট্রালি, নিশ্চয়ই প্রধানমন্ত্রীর মতামত নিয়ে এটা করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর মতামতের বাইরে গিয়ে যদি কেউ এটা করে থাকে, এটা তো নিশ্চয়ই আমি মনে করি সরকারের, কারণ আপনার বিরুদ্ধে মতের লোক কি পুরস্কার পেতে পারে না? আপনাকে ধরেন গণতন্ত্র কি বলে, আপনি আমাকে পছন্দ করেন না, ধরেন আমি যদি এই যমুনা টেলিভিশনের একজন কর্মকর্তা হই, আপনি কোনো কারণে আমার বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেন, তাহলে আপনি আমাদের চাকরি খেয়ে ফেলবো? এটা কি তাহলে প্রশাসন বা এটা কি ন্যায়নিষ্ঠতা? তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে ন্যায়নিষ্ঠার কথা আমরা যা বলছি সেটা একটা কাগজে জায়গায় থেকে যাচ্ছে, ইমপ্লিমেন্টেশনের জায়গায় হচ্ছে না। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রত্যাহার করা
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটা সুন্দরভাবে রিসেপশন দেওয়া যেত না, ফেয়ারওয়েল দেওয়া যেত না? অসুবিধা কি? তারা তো একটা দায়িত্ব পালন করেছেন। ভুল ত্রুটি মানুষের সবার, কার নাই আমাদের ভুল ত্রুটি? আপনি যদি আমাকে ফেয়ারওয়েল না দেন, আপনি দেখেন আইসিটি থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে, কি অপরাধ ওনার? আপনি আপনার দলীয় লোক বসাবেন, কোনো সমস্যা নাই, এটা তো আমরা মেনে নিয়েছি যে আমরা তো এই আশঙ্কাটাই করেছিলাম যে আমাদের পুরনো রাজনীতির পুনরাবৃত্তি হবে। আমরা কিন্তু বলেছিলাম পুনরাবৃত্তি চান না পরিবর্তন চান, তো আমরা তো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমরা তো ভেবেছিলাম যে বিএনপি পরিবর্তন করবে, যদিও আমাদের বিশ্বাস হয় নাই যে বিএনপির এই পরিবর্তন আদৌ করবে কিনা। তাহলে আপনি যদি পুনরাবৃত্তি করছেন, কিছুটা তো সেখানে একটা শালীনতা, কিছুটা সৌজন্যতা হতে পারতো। এদেরকে আমরা একটা সুন্দরভাবে একটা রিসেপশন দিয়ে বিদায় দিতে পারতাম। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইগুলোর চেইন এফেক্ট আমাদের সমাজে চলতেই থাকে। তো ফলে তারেক রহমানকে আমি অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি ওনার মধ্যে অনেক মানে নতুনত্ব আছে। উনি অনেক সিম্পল চলাফেরা করছেন, উনি গাড়ি বাদ দিয়ে নিজের গাড়িতে চড়ছেন, উনি হেঁটে সচিবালয়ে যাচ্ছেন। এই সবগুলো যে পজিটিভ ইমপ্রেশনটা দিচ্ছে, কিন্তু যখন ওনার কর্মকাণ্ডে, ওনার তৎপরতা দেখা যাচ্ছে যে দলীয়করণ, দেখা যাচ্ছে অন্যদেরকে সম্মান না দেয়া, দেখা যাচ্ছে রুট লেভেলে কাউকে মেরে দিচ্ছে, কাউকে মানে ধর্ষণ করছে। এবং আপনি দেখবেন যে গত কয়েকদিনে কিন্তু শিশু ধর্ষণের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটা। তো এগুলো কিন্তু দায় কিন্তু সরকারের কাঁধে আসবে, এবং এটা কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না আপনি যত ফ্যামিলি কার্ড দেন। যেমন দেখেন আজকে যে গণভোটের বিষয়টা আসছে, হ্যাঁ, দেখেন বিএনপি, আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম সেখানে তো দুইটা ইলেকশন একসাথে হওয়ার কথা হয়েছে। গণভোটের প্রসঙ্গে আমি আসছি, তার আগে একটু এখনকার পরিস্থিতি নিয়ে ডক্টর সামিনা লুৎফা একটু আপনার কাছ থেকে জানতে চাই। যেটি গেল কয়েকদিন ধরে, বিশেষ করে ভোটের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যেটি চিত্র দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, তাতে কি নতুন রাজনীতির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, নাকি পুরনো সরকারি দল বিরোধী দলের যে চিত্র দেখা যাচ্ছে সেটি আবার ঘুরে ফিরে আসছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা। ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আমার সহ আলোচকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে যদিও আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমাকে সবাই দেখতে পাচ্ছেন। জি, আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা যখন একটি নির্বাচনের পরে একটি নতুন সরকার ক্ষমতায় আসবে, এখনো আমরা সংসদ অধিবেশন শুরু হয়নি। সুতরাং এখন সরকার তার নানাভাবে তার স্ট্যাবিলিটি বা অর্ডার এই জায়গাতে যাবার চেষ্টা করছে, সেটা আমরা ধরে নিচ্ছি। সুতরাং নাগরিক হিসেবে আমরা অনেক ধরনের কি বলবো প্রত্যাশা আছে। যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যাশা আছে, যারা ভোট দেননি, যারা বিরোধী দলে আছেন তাদেরও নানান রকম, তাদের উপরেও নানান রকম প্রত্যাশার চাপ আছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে যে ভয়ঙ্কর একটা ব্যবস্থার মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই ব্যবস্থার রেখে যাওয়া যে ধ্বংসাবশেষ সেগুলোও আছে, যা অন্তর্বর্তী সরকার বেশিরভাগ ক্ষেত্রেই এই অব্যবস্থাপনা এবং এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকাকে সেখান থেকে খুব বেশি আমাদেরকে এগিয়ে নিতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে মব ভায়োলেন্স থেকে শুরু করে নানান রকম মানুষের অধিকার হরণ এগুলো আমরা দেখেছি। তার ফলে বাংলাদেশের নাগরিকরা আসলে যারা ক্ষমতায় যান বা যারা ক্ষমতায় থাকেন তাদের প্রতি আস্থা পাবার মতো কোনো একটা অবস্থায় নাই, এবং সেই জায়গাতে বসেই কিন্তু আমাদের নতুন সরকার ক্ষমতায় এসেছেন। তো তাদেরকে যেমন মাথায় রাখতে হবে জনগণের অপরিসীম একটা প্রত্যাশার চাপ রয়েছে, তার সাথে সাথে আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব হচ্ছে এই সরকার যখন কোনো ভুল করবে, যখন কোনো ভুল পদক্ষেপ নেবে, তখন সেগুলোকে দ্রুত আইডেন্টিফাই করে তাদের সামনে তুলে ধরা। আমি মনে করি যে এখনো গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং যে ধরনের পরিবর্তন আমরা দেখতে চেয়েছি, সে ধরনের পরিবর্তনের সম্ভাবনা শেষ হয়নি। কিন্তু যে সরকার ক্ষমতায় এসেছেন তারা যদি ক্রমাগতভাবে পুরনো রাজনীতির পরিচয় দেন, এবং সেটা দিতে পারেন, এই কারণে দিতে পারেন কারণ বিরাট দল, যেটা একজন আলোচক বলছিলেন, বিরাট দল এবং সেখানে তাদের সেই নিয়ন্ত্রণ আছে কিনা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দলটি পরিচালিত হয় কিনা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে যারা নতুন দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে বেশিরভাগ ক্যাবিনেটগুলোতে যে দায়িত্ব বন্টন হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট সংখ্যক মানুষ আছেন যারা এই প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুতরাং সেখানেও
আমাদের অনভিজ্ঞতার আম দেখার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তো এই সমস্ত রিয়েলিটি বা বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের যেটা ১ম এবং প্রধান চাওয়া হবে, সেটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা জনগণের, নাগরিকের। যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় সারাক্ষণ বলে আসছি। এখন ধরা যাক আমি যদি রুমিন ফারহানার উপরে যে আক্রমণ শহীদ মিনারে যাওয়ার সময়, কিংবা এই যে বাংলাদেশ ব্যাংকের যে ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে এমনভাবে তাকে অপসারণ করা হচ্ছে বা এমনভাবে তিনি চলে যেতে বাধ্য হচ্ছেন, যেটা খুব ইতিবাচক একটা আ আমাদের সামনে উদাহরণ রাখে না। সবশেষ আজকে সারাদিনে আমরা অনেক ইতিবাচকতা দেখেছি। কিন্তু তার মধ্যে এই যে একটা অত্যন্ত নেতিবাচক ঘটনা আমরা দেখলাম, যে কবি মোহন রায়হানকে তার তাকে যেই পুরস্কার ঘোষণা করা হলো, সেটা তাকে দেয়া হলো না। কেউ মানে তিনি দাবি করেছেন তার একটি কবিতার কারণে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা তো খুবই আশঙ্কার কথা। কারণ তাহলে তো সেই একই আ বা একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি বলে মনে হবে। একসময় আম আ একটি পরিবারের কারো বিরুদ্ধে কোনো কথা বললে বা লিখলে তাকে গুম করে দেয়া হতো। এখন যদি অন্য আরেকজন, কারণ একজন রাজনৈতিক নেতা, একজন রাষ্ট্রপ্রধান, একজন আম আ দেশের রাজনৈতিক নেতা তো তিনি। এবং তার সাথে যুক্ত করেন কর্নেল তাহেরের কথা, কিংবা অন্য যেকোনো যে আমাদের মুক্তিযোদ্ধারা আছেন, তাদেরকে নিয়ে কবিতা লেখা যাবে না। তাহলে আসলে কবির কাজ কি? শিল্পীর কাজ কি? সংস্কৃতি কর্মীর কাজ কি? নাগরিকের কাজ কি? তার কাজ হচ্ছে ক্ষমতার বিপরীতে থাকা, সবসময় এক ধরনের আ প্রতিস্পর্ধী চেতনাকে বজায় রাখা। এই প্রতিস্পর্ধী চেতনা থাকার কারণেই তো মানুষ কবি, সাহিত্যিক, শিল্পী হয়। তো তাকে যদি আপনি সম্মান দিতে চান, তাহলে তো তার এই স্পর্ধাকে মেনে নিয়েই তাকে সম্মান দিবেন। সুতরাং সম্মান দেওয়ার আগে কেন এই জিনিসগুলো বিবেচিত হয়নি? এবং বাংলা একাডেমির এটা ১ম ঘটনা নয়, এটি বোধহয় ৩য় ঘটনা যে ঘটনাটি ঘটলো এই পুরস্কার নিয়ে। এর আগে নিয়াজ জামানের ক্ষেত্রে হয়েছে, গত বছরও একবার হয়েছে। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে বাংলা একাডেমির স্বায়ত্তশাসন এবং সরকার কিভাবে তাকে ডিল করবে সেই জায়গাতে বোধহয় কিছুটা অনভিজ্ঞতা এবং কিছুটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ১টি-২টি নেতিবাচক উদাহরণও কিন্তু আম আসলে অনেকবার reiterated হবে। কেন? কারণ যখন আপনি ১ জন বা ২ জন একটি এরকম এক্সাম্পল সেট করবেন, তখন বাদবাকিরা ভয় পাবে এবং তারা মনে করবে যে এরকম এই কাজটি আর না হলে পরে তাহলে বোধহয় তাদেরকে কোনো কিছু পুরস্কার-টুরস্কার পাওয়া যাবে না। সুতরাং মূল্যায়ন একদল করা হবে শিল্পী না। আমরা যারা এই দিকে ধাবিত হবেন। যারা সেই একই রকম আম আ যাকে আমরা বলি তেলবাজি, একই রকম অতিরিক্ত প্রশংসা, এই জিনিসগুলো আবার চলে আসবে। তার মানে একেবারে প্রধানমন্ত্রী যেই ধরনের ইতিবাচক রাজনীতি করবার আ বার্তা দিচ্ছেন, তার সাথে তার মন্ত্রিপরিষদ এবং তার আ দলীয় যে সেটআপ, তাদেরকেও সেই ইতিবাচকতায় তো কিছুটা প্রশিক্ষিত হতে হবে। মানে তা না হলে সবার তো ক্ষেত্রেই এই সেই ধরনের বার্তাটি থাকতে হবে। আপনার কাছে আমি আবারও ফিরছি। তবে তার আগে আরেকটি বিষয় একটু বলে রাখি, যেটি মঞ্জু ভাই গণভোটের প্রসঙ্গ তুলছিলেন, সেই আলোচনায় আমরা ফিরবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন ২৪ ঘন্টা আলোচনায় ফিরছি। মুজিবুর রহমান মঞ্জু, আপনি গণভোটের প্রসঙ্গ তুলছিলেন, একটু সেটি নিয়ে আপনার কাছে জানতে চাই। অর্থাৎ আবার নতুন করে ইসি যেই ফলাফল প্রকাশ করলো, তাতে হ্যাঁ ভোটের সংখ্যাও কমেছে, না ভোটেরও কমেছে, তবে হ্যাঁ ভোটের সংখ্যাটা বেশি কমেছে। এই যে সংশোধিত ২ দফায় ফলাফল প্রকাশ, এতে কি কোনো প্রশ্নের উদ্রেক করতে পারে? প্রশ্নের উদ্বেগ তো আসলে আমি আপনাকে বলি যে আমরা সবসময় বলি না যে পারসেপশন ইজ পলিটিক্স। সো এটা তো একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে এই সরকার গণভোটের ব্যাপারে, গণভোটের রায়ের ব্যাপারে তারা নেগেটিভ, তাদের একটা মানে নেতিবাচক মানে মনোভাব আছে। ইসি যখন আবার একই রকম কর্মকাণ্ড করে, তখন সবাই মনে করবে যে এটা ইসি সরকারের ইচ্ছাটাকে প্রতিফলিত করছে, অর্থাৎ গণভোটটাকে যত বেশি মানুষের কাছে কদর্য আকারে হাজির করা যায়। একটা জিনিস খেয়াল করেন রাসেল, সেটা হচ্ছে আমাদের কিন্তু ১২ তারিখে একই সাথে ২টা নির্বাচন হয়েছে। এটা কিন্তু বিএনপির দাবি ছিল। বিএনপি বলেছে যে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে করার জন্য। জামাত কিন্তু সিরিয়াসলি অপোজ করেছিল যে আলাদা করার জন্য। আমরা কিন্তু বিএনপির এই দাবিকে সমর্থন করেছিলাম তখন। কেন করেছিলাম? আমাদের কাছে মনে হয়েছে যে দেশের খরচটা একটু কমুক, আর গণভোটটা আর জাতীয় নির্বাচন একসাথে হলে ভোটারদের উপস্থিতিটা বাড়বে। আলাদা করলে হয়তো গণভোটের ব্যাপারে একটা আকর্ষণ কম থাকতে পারে। এখন দেখেন, বিএনপি
যেই নির্বাচনটাকে সমর্থন দিয়েছে যে একই দিনে দুটো নির্বাচন হবে, সেই বিএনপি এবং তারেক রহমান কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে উনি বলেছেনও যে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন। সেই বিএনপি আমরা এখন দেখছি যে গণভোটে ওনারা গণভোটের রায়কে মানছেন না। গণভোটের রায় যেটা হয়েছে জুলাই সনদের আলোকে ওনারা শপথও নেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটাকে সমর্থন জানিয়েছেন, আপনি যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, গণভোটের রায়টা কি আপনার বিপক্ষে গিয়েছে মনে করছেন? এবং বিপক্ষে গিয়েছে মনে করে কি আপনি এটা মানছেন না? এবং আমরা তো দেখেছি বিএনপির প্রচুর পরিমাণে মানে এভিডেন্স পাওয়া যাচ্ছে যে তারা গণভোটে না ভোট দেওয়ার জন্য তারা নানাভাবে করে। এবং আমি একটা ডাটা পেয়েছি, এটা সত্য কি মিথ্যা আমি যাচাই করতে পারি না, যে 14টা আসনে বিএনপি জিতেছে, এমন 14টা আসনে সেখানে না ভোট বিজয়ী হয়েছে, মানে না ভোট বেশি ছিল। তাহলে এটাও একটা সন্দেহ তৈরি হয় যে বিএনপি ব্যাপকভাবে না ভোটে অংশগ্রহণ করেছে। আচ্ছা যাই হোক, গণভোটের ফল আপনি মানছেন না, তাহলে সংসদ নির্বাচনের ফল যদি আপনার বিপক্ষে যেত তাহলে তো আপনি মানতেন না, এটাই তো একটা সাধারণ ধারণা তৈরি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার পক্ষে যদি ভোট না যায় বা আপনি জনরায়কে মানছেন না, এটা কিন্তু বিএনপির হিস্ট্রিতে বিএনপির জন্য একটা খুবই ব্ল্যাক স্পট হয়ে থাকবে আমি মনে করি। কারণ আপনি 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে, এখন হয়তো 10 লাখ ভোট কমিয়ে এটাকে আরও একটু কমানো হচ্ছে। এনিওয়ে, আমি যেটা মনে করি যে এটা এই যে আপনি মানছেন না বা আপনি যে পরাজিত হলে বা আপনার কোনো চিন্তা বা জনগণের রায় যদি আপনার বিপক্ষে যে আপনি সেটা মানবেন না, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত খারাপ নজির হয়ে থাকছে। এবং এটার জবাব কিন্তু জনগণ সুযোগ পেলেই দিবে। আমাদের জনগণের একটা সুবিধা এবং অসুবিধা দুটো আছে। জনগণ সাধারণত ভয় পায়, এগিয়ে যায় না কেউ। আপনি দেখবেন আমাদের দেশে যে মব বলে, মব হয় কেন? সাধারণত জনগণ ভীত সন্ত্রস্ত থাকে। কিন্তু এই ভীতু বাঙালি হঠাৎ করে যখন সে জেগে ওঠে তখন কিন্তু সে আর পুরুষ থাকে না, সে পুরুষত্ব অতিক্রম করে কাপুরুষও হয়ে যায় কখনো কখনো। যেটা আমরা দেখেছি যে শেখ হাসিনার বাড়ির ধন্যপাতা পর্যন্ত তুলে নিয়ে আসছে, লাউ পর্যন্ত তুলে নিয়ে আসছে, হাঁস পর্যন্ত ধরে নিয়ে আসছে জনগণ। তো এটা মনে রাখতে হবে, এই জনগণই শেখ হাসিনার ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল, এই জনগণই নানা ভয়ের মধ্যে ছিল। কিন্তু যখন কেউ ওই শেখ হাসিনাকে মানে পতনের ঘন্টা বাজিয়ে দিতে পেরেছে, তখন দেখবেন আপনি সবাই এসে একেবারে মানে শুয়ে দিয়েছে। যে বলে যে মেরে মারলে শোয়াই দিতে কারো কোনো আর মানে পেছপা থাকে না। সুতরাং যেই কাজটা আজকে হয়েছে, যে গণভোটকে অনবরত ডিফেম করা হচ্ছে, গণভোটের রায়কে অশ্রদ্ধা করা হচ্ছে, গণভোটের রায়কে অনেকটা প্রত্যাখ্যান বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। কোনো নেতা তো এমনও বলেছেন যে গণভোট বলতে কিছু নাই। কেউ তো বলেছেন যে আমরা গণভোটটা শুধু মেনে নিয়েছি এই জন্য নির্বাচন করার জন্য। তো এটা যদি হয় জনগণের প্রতি আপনার প্রত্যাশা, কারণ আমি তো দেখছি বিএনপির অনেক লোক হাঁর পক্ষে ভোট দিয়েছে, ঠিক আছে? সুতরাং তারাও তো নিজেদেরকে এক ধরনের বঞ্চিত মনে করবে, তারাও তো মনে করবে যে আমাদের মতামতটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো, মতামতটাকে প্রাধান্য দেওয়া হলো না। কারণ অ্যাজ এ হোল মানুষের মধ্যে এই চাহিদাটা ছিল যে রাষ্ট্রটা একটা পরিবর্তনের জায়গায় যাক। আপনি সাধারণভাবে জিজ্ঞেস করেন যে প্রধানমন্ত্রী পরপর 2 বার বা 10 বছরের বেশি থাকুক, সাধারণ জনগণ সবাই বলবে যে হ্যাঁ আমরা এটা চাই। একই ব্যক্তি দলের প্রধানমন্ত্রী না হোক, আপনি জনমত নিয়ে দেখেন, মানুষ এটার পক্ষে। একই ব্যক্তি 2 পদে থাকতে পারবেন না। এর বাইরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সহ যতগুলো বিষয় আমাদের এই জুলাই সনদের মধ্যে আছে, বেশিরভাগ পিছনে তো সব রাজনৈতিক দলের একমত ছিল। সুতরাং আমি যেটা মনে করি যে গণভোটের বিষয়টা এখনও বিএনপি রিভিউ করে গণভোটের রায়টা মেনে জুলাই সনদের পক্ষে থাকুক, আদারওয়াইজ এটা কিন্তু স্থায়ী সংকট তৈরি করবে। জি, শামী আক্তার, আপনার কাছ থেকে জানতে চাই, গণভোটের এটি নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। পাশাপাশি 3টি আসনে ভোট কারচুপির অভিযোগে জামাতের অভিযোগের প্রেক্ষিতে আদালত হাইকোর্টের হেফাজতে নির্বাচন কমিশনকে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি রাখার নির্দেশ দিয়েছে এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফল পরিবর্তন করা হইলে তো তাহলে উনি পাশ করলেন কিভাবে? উনি তো পাশ করছেন, তাই না? তাহলে এই অভিযোগটা তো আমার কাছে অবান্তর মনে হচ্ছে। যদি আদালত রায় দিয়ে থাকে, হেফাজতে নিয়ে থাকে নির্বাচন কমিশন, এগুলো তদন্ত করে নিশ্চয়ই দেখবে তারা যে এখানে কি ঘটেছিল, তাই না? এটা মানে এটা না দেখা পর্যন্ত তো আপনি কিছু বলতে পারছেন না। তার মানে তদন্ত করে এটা যেটা বের হয়ে আসবে সেটা নিশ্চয়ই জাতির সামনে উপস্থাপন করা হবে। মঞ্জু ভাই যেটা বলছিলেন যে হচ্ছে কি গণভোট নিয়ে বলছিলেন, গণভোটের বিষয়টা বিএনপি তো গণভোটকে অশ্রদ্ধা করেনি, বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর করেছে। বিএনপি যেটা বলতে চাচ্ছে যে নির্বাচনটা হয়েছে তো আপনার জাতীয় সংসদ নির্বাচন, তার মানে এমপি ইলেকশন হয়েছে, তার মানে আপনি ওত নিলে এমপি হিসেবে ওতটা নেবেন।
আপনি জুলাই সনদ তো এখনো সংবিধানে আপনার সম্পৃক্ত হয়নি, তার মানে এটাকে তো আপনার সংবিধানকে আগে সংযুক্ত করতে হবে। যে জিনিস সংবিধানে সংযুক্তই হয়নি তার আন্ডারে আপনি ওত নেবেন কীভাবে? তো সেখানে বিএনপি অশ্রদ্ধা করছে, বিএনপি গণভোট মানে না। বিএনপি প্রধান তারেক রহমান তো নির্বাচনে প্রচারণা করেছেন হ্যাঁ ভোটের পক্ষে। কেউ কেউ ব্যক্তিগতভাবে না ভোটও দিয়েছেন, সেটা তাদের ব্যক্তি পছন্দ থাকতে পারে, নিজের মানে বোঝাপড়া থাকতে পারে, সেটা অন্য হিসাব। দলের প্রধান হিসেবে তিনি তো আমাদেরকে মানে আমাদের মানুষের কাছে তো এই প্রচারণাটাই পৌঁছে দিয়েছিলেন যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। এবং বিএনপি জুলাই সনদে শুধু স্বাক্ষর করেনি, নোট অফ ডিসেন্টও দিয়ে রেখেছে। এখানে 84টা ক্লজের মধ্যে 48টা ক্লজে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। সুতরাং একটি জনগণের ভোটে একটা মানে সংসদ হয়েছে, একটি সেই সংসদ এখনো অধিবেশন শুরু করতে পারেনি, আগামী 12 তারিখে বোধহয় অধিবেশন শুরু হবে। সেইখানে তো একটা বিরাট আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। আপনি তো জনগণের পার্লামেন্ট, এটা তো আপনার ছিনতাইকারী কোনো পার্লামেন্ট না, এটা তো শেখ হাসিনার একতরফা পার্লামেন্ট না, এটা তো আমির আমির পার্লামেন্ট না, এটা জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট। এই পার্লামেন্ট অধিবেশন শুরু করুক, সেখানে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করুক। এটা তো এমন না যে মানে মানে সব শেষ হয়ে যাচ্ছে, বিষয়টা তো এরকম না। সংসদ অধিবেশনই শুরু হইতে পারলো না, এখনই শুরু হয়ে গেল যে বিএনপি গণভোট মানছে না, বিএনপি এ করছে না, বিএনপি তা করছে না। ভাই, সংসদ অধিবেশন বসুক, তারা আলাপ আলোচনা করুক, কোনো কিছুই শেষ হয়ে যায়নি। পরিবর্তন পরিমার্জন সব কিছুই সম্ভব, এবং এই বিরাট আলোচনার ক্ষেত্রটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। তার মানে কি এই যে সংসদে সংবিধান সংশোধনের পর এই জুলাই সনদের এই ক্লজগুলো যুক্ত করে তারপর বিএনপি আবার শপথ নিতে বিএনপি পারে? যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মানে বিএনপি এটা আপত্তি জানিয়েছে, তাই না? তাহলে বিএনপির এই আপত্তিকে তুলতে হলে বিএনপির মতামত ছাড়া কি আপনি তুলে দিবেন? না আপা, বিএনপি আপত্তি জানিয়েছে ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সংস্কার পরিষদের শপথ নিতে অসুবিধাটা কোথায়? বিএনপি সেটাকে যুক্তিযুক্ত মনে করেনি, যেহেতু সংসদ নির্বাচন হয়েছে, বিএনপি মনে করেছে যে এটা জাতীয় সংসদ নির্বাচন, তাহলে সংবিধানে যেটা আছে এটার আলোকেই আমরা শপথ নিই। সেটা তো সালাউদ্দিন ভাই ব্যাখ্যা দিয়েছিলেন শপথ নেওয়ার আগে। সুতরাং এটা নিয়ে ব্যাপক আলোচনার কিছু সংবিধানে নেই বলে সেই জন্য শপথ নেওয়া হয়নি। এবং আপনার জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে ভাই, সবার আগেই তো স্বাক্ষর করেছে। ইভেন কি আপনার এনসিপি তো করছে, মানে প্রথমে করেনি, পরবর্তীতে তারা করেছে, সবার শেষে তারা করেছে। বিএনপি তো করেছে সবার আগে, তাহলে সমস্যাটা কোথায়? বিএনপি ইগনোর করলো কোথায়? বিএনপি তো এই যে আপনার জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে সেই সকল পরিবারের কাছে আমাদের সংবিধানের প্রশ্ন যদি আসে, অভ্যুত্থানও তো সংবিধানে নেই, কিংবা সাংবিধানিকভাবে এই নির্বাচনও তো হওয়ার কথা না আসলে। অভ্যুত্থান সংবিধানে নেই বলে অভ্যুত্থান তো প্রতিদিন সংগঠিত হচ্ছে না। আপনাকে তো একটা মানে একটা বিএনপি? নিয়মের মধ্যে আসতে হবে। আপনি কি সবসময় মানে এই যে আপনি মবক্রেসি হবে বা আপনি সবসময় অভ্যুত্থান করবেন, বিষয়টা কি এরকম? না, মানে আপনাকে অভ্যুত্থানটা তো বিএনপি একটা মানে accept সিভিলাইজড করছে একটা কিনা? এর মধ্যে তো নিয়মের মধ্যে দিয়ে তো আপনাকে চলতে হবে। তো নিয়মটা কি? একটা দেশের জন্য একটা সংবিধান, সেই সংবিধানের আলোকেই তো নির্বাচনটা হয়েছে। তাহলে এই নির্বাচনের আন্ডারে শপথ নিয়েছে বিএনপি, তাতে সমস্যা কোথায়? বিএনপি তো এইটা বলেছে যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাহলে এটা নিয়ে তো আপনার আলাপ আলোচনার তো জায়গা আছে। আবার একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে এই যে যেটা রাসেল বললেন যে গণ অভ্যুত্থানও নাই। আমাদের দেশে অনেকবার সামরিক অভ্যুত্থান হয়েছে না? সামরিক অভ্যুত্থানও তো সংবিধানে নাই, কিন্তু পরবর্তীতে তো সংবিধান সেটাকে বৈধতা দিয়েছে বলে আমাদের কন্টিনিউশন হয়েছে। এখানে আমরা এই যে গণভোটও কিন্তু আমাদের সংবিধানে নাই। পার্লামেন্টে যদি এটাকে মানে এখন কথা বৈধতা হচ্ছে দেন, তাহলে সেটাই তো আমি continue সেটাই করতে বলছি যে পারবেন। আমরা গণভোটটা নিলাম কেন? গণভোটটা নিলাম জনগণের একটা ম্যান্ডেট নিলাম, মতামত নেয়ার। যাতে পার্লামেন্টে এটা কোনো চ্যালেঞ্জ না হয় যে জনগণ চেয়েছে বলে এটাকে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করলাম বা পোস্ট এফেক্ট দিলাম। আপনাকে তো অন্তর্ভুক্ত করতে হবে। কথা হচ্ছে আপা, এটা তো একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট। জি, আমার কথা হচ্ছে বিএনপি যে কথাটা বলে এটাকে ইগনোর করছে, সংবিধানে নাই। তো এখন সংবিধানে তো কোনোটাই নেই। আমাদের কি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে? নাই তো। সেটাকে তো একটা অর্ডার দিয়ে কোনো না কোনোভাবে সংবিধানের ওই যে এটাকে বলা হয় যে আপনার একটা জটিল পরিস্থিতিতে করণীয় কি, সেইটা নেওয়া হয়েছে, বিশেষ পরিস্থিতির মধ্যে আনা হয়েছে। ওটা একটা ইংরেজি সুন্দর শব্দ আছে। তো আমার কথা হচ্ছে যে আপনি রাষ্ট্রটা চালাবেন, রাষ্ট্র একটা গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধানের কথা বলে শেখ হাসিনা রাষ্ট্রটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলেই তো আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমরা একটা গণভোটের মধ্যে দিয়ে আমরা আবার সাংবিধানিক ধারায় ফিরবো। কিন্তু তার আগ পর্যন্ত আপনি সাংবিধানিক বিতর্ক যদি আবার তোলেন, তাহলে সেটা কিন্তু একটা মানুষ বুঝবে যে আপনি আসলে এখানে একটা মানে কি বলা যায় যে আপনি একটা কৌশল অপকৌশল আশ্রয় নিচ্ছেন। দেখেন, যেই প্রধানমন্ত্রীকে অসাংবিধানিকভাবে সরানো হলো,
কিন্তু আবার রাষ্ট্রপতিকে সরানোর প্রশ্নে আসে আবার সাংবিধানিক বিষয় আসলো কেন? এই বিষয়গুলোকে জনগণ তো প্রশ্ন তুলবে, সেটা যে আপনি একটাকে বৈধ মনে করছেন, একটাকে যৌক্তিক মনে করছেন, আর একটাকে অযৌক্তিক মনে করছেন। যে আমি ডক্টর সামিনা লুৎফা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি এই প্রসঙ্গে যুক্ত করতে চান সেটিও, পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাই যেটি নিয়ে কিছুক্ষণ আগে মঞ্জু ভাই বলছিলেন যে ভোট নেয়ার কেন্দ্র করে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা নতুন করে আবার আলোচনা, একজনের বক্তব্য ভাইরাল। কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেসব বিএনপি নেতাকর্মীর স্ত্রী দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লার 10 আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এটিও একটু আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই, পাশাপাশি গণভোটের প্রসঙ্গ। গণভোট নিয়ে যেহেতু আলোচনাটা হচ্ছিল, আমি এখানে একটু প্রথমে বলে নেই। আমার কাছে মনে হয়েছে যে এখানে যে দুটি পক্ষ তৈরি হয়েছে, একটা হচ্ছে বিএনপি পক্ষ যারা বলছে যে অসাংবিধানিক বলে তারা সংবিধান পরিষদের শপথ গ্রহণ করেননি। আবার অন্য পক্ষ যারা মনে করছে বিএনপি যেহেতু শপথ নেয়নি সুতরাং তারা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণা করেছে। এই যে দুটি পক্ষ তৈরি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এই দুই পক্ষের মধ্যে অনেক বেশি ইগো এবং এক ধরনের মানে বিজয়ী মানসিকতার জায়গা তৈরি হয়েছে, যেটা আমার কাছে মনে হয় একটু ইগোকে বাদ রেখে চিন্তা করা প্রয়োজন। এবং আমাদের এটা চিন্তা করা প্রয়োজন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কোন পদক্ষেপটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো এটা তো খুবই পরিষ্কার যে যেহেতু জুলাই সনদে বিএনপি এবং জামাতে ইসলামী এবং পরবর্তীতে এনসিপি এবং আরো যারা দলগুলো ছিল সেই দলগুলো কিন্তু তারা স্বাক্ষর করেছে। তার মানে নোট অফ ডিসেন্ট গুলো বাদ রেখেও ব্যাপক পরিমাণ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছেন। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। আর মানুষ যে পরিবর্তন চায় সেটাও আমরা দেখতে পাচ্ছি গণভোটের যে রেজাল্ট সেখান থেকে। কমে গেলেও এখনো গণভোটে হ্যাঁ ভোটের পরিমাণ বেশি আছে। তাহলে এই পরিবর্তনের পক্ষেই সকলে, এটাই মনে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে মানে শুধু একটা শপথের বিষয় নিয়ে এতটা উৎকণ্ঠিত হওয়ার বোধহয় আমার কাছে মনে হয় এখানে একটুখানি বেশি প্রতিক্রিয়া মনে হচ্ছে। আরো কিছুটা সময় নেওয়া যেতে পারে এবং দেখা যেতে পারে যে বিএনপি বড় দল হিসেবে তাদের কাছে আমাদের নিশ্চয়ই সকলেরই প্রত্যাশা থাকবে যে তারা এমন কিছু করবেন না যেটা তারা 2025 সালে প্রায় 9 মাস ব্যাপী কনসেনসাস কমিশন নামে একটা যে বয়েজ ক্লাবে তারা বসেছেন এবং তারা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো তারা তো কথাবার্তা বলেই নিয়েছেন এবং সেগুলো নিয়ে তারা কথা বলেছেন, সেটা জাতি দেখেছে। সুতরাং সেই জায়গা থেকে পেছনে ভোটে আসা আমার মনে হয় বিএনপির জন্য খুবই বড় একটা ভুল পদক্ষেপ হবে এবং আমি মনে করি না যে তারা এই ধরনের ভুল পদক্ষেপ এই মুহূর্তে মানে নেবেন, কারণ ইট উইল বি ভেরি কস্টলি। সো আমার কাছে মনে হয় যে রাজনীতি আমি যতটুকু বুঝি যে উভয় পক্ষই আসলে সকলেই আসলে সংস্কার চাচ্ছে। কে কোন সংস্কার চাচ্ছে, কিভাবে চাচ্ছে, এগুলো নিয়ে তো আলাপ আলোচনা। সেগুলোর জন্য সংবিধান সংস্কার পরিষদ অথবা যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে এখন পার্লামেন্টে, তারা সেখানে সংস্কার করতে চান, এটাও হতে পারে। আমি কোনোটাতেই মানে আমি দেখছি যে যেকোনো ভাবেই সংস্কারগুলো হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি প্রয়োজন। আর দ্বিতীয় যে কথাটা মঞ্জু ভাই বোধহয় বলছিলেন যে এই যে তারা এতে করে পেছনে ফিরে আসা এবং এতে করে তারা আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে এক ধরনের মানে একটা প্রতারণা করছেন কিনা। আমার কাছে মনে হয় যে সেটা আসলে বিএনপি করার ইট উইল বি ভেরি কস্টলি ফর দেম এবং সে কারণে তারা করবেন না। আর যদি করে ফেলেন তাহলে তো জনগণ অবশ্যই সেটা মনে রাখবে। কারণ আমরা এখন বুঝতে পারি যে যেহেতু অভ্যুত্থান বেশিদিন আগের কথা না, সুতরাং এক ধরনের গণতান্ত্রিক প্রচেষ্টার দিকে যাওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা জনগণের মধ্যেও আছে এবং এখন যেহেতু ঠিক ওই দ্বিদলীয় চক্র নেই, বরং আরো বেশ কয়েকটি দলও এখানে ভূমিকা রাখার চেষ্টা করছে। তার সাথে সাথে আমরা যদিও অনেকেই মনে করেন যে সিভিল সোসাইটি কোনো কাজ করছে না, কিন্তু আমার কাছে মনে হয় নানান রকম প্রবণতা তৈরি হচ্ছে যারা নানাভাবে সরকারকে কিংবা ক্ষমতাশালীদেরকে প্রতিরোধের মধ্যে রাখতে চাইছেন। এর সাথে সাথে আরো কিছু বিষয় কিন্তু জরুরি বিষয় রয়েছে। আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, যে সাংবিধানিক সংস্কারের কথা বলছি, সেই সংস্কারগুলো করার চেষ্টা করার যে ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার নানান রকম এক সময় হয়েছে সেটা তারা করেছে। রাজনৈতিক দলগুলো সেই আলোচনা করেছেন। কিন্তু এর মাঝখানে আমরা দেখেছি যে ওই সময়ও কিন্তু যে ধরনের ক্ষতিগুলো হয়েছে, আমাদের বেশ কিছু চুক্তি হয়েছে যেগুলো জনগণের কিন্তু আমাদের বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়। এই চুক্তিগুলোর ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে? এগুলো কিন্তু খুবই প্রায়োরিটি
এর কোনোটাই কিন্তু নন প্রায়োরিটি ইস্যু না। আর সবশেষে আপনি যে কথাগুলো বলছেন যে বিএনপির বিভিন্ন সাংসদদের কিংবা বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, প্রতিটি অভিযোগকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই অভিযোগগুলো ব্যবস্থা নিতে হবে। তা না আমলে হলে ওই আমলে জায়গায় নেওয়া উচিত ফেরত বলে যাবে। মনে করছেন। আমরা আলোচনা আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই ভিন্ন প্রসঙ্গ, এনসিপি এবং জামাত ইসলামীর সঙ্গে যে নির্বাচনী জোট, সেটিকে রাজনৈতিক জোটে রূপান্তরে একটি আলোচনা চলছে বলে গণমাধ্যমে খবর, এবং ভবিষ্যতে আন্দোলন কর্মসূচিতেও থাকবে বলে, একসাথে অবস্থান থাকবে এরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনেকের বক্তব্যে। আপনারাও রয়েছেন নির্বাচনী জোটে, আপনাদের অবস্থান কি হবে? আমরা যখন ওই নির্বাচনী ঐক্যের আলোচনাটা হচ্ছিল, সেই মিটিংয়ে আমি আলোচনাটা তুলেছিলাম যে আমাদের এটা কি জোট নাকি নির্বাচনী ঐক্য। তখন বলা হয়েছিল যে না, এটা জোট না, এটা নির্বাচনী ঐক্য। কারণ জোট যদি হয় তাহলে তো জোটের একজন নেতা থাকবেন, জোটের একটা স্টেটমেন্ট থাকবে, জোটের লক্ষ্য কী কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি তখন দুটো দাবি তুলেছিলাম। একটা হচ্ছে আমাদের জোটের একটা নাম হওয়া দরকার, এটা কি জোট। দ্বিতীয় হচ্ছে জোটের একটা ফর্মুলা থাকা দরকার যে আমরা এই কারণে একতাবদ্ধ হয়েছি। তখন আসলে সময় খুব মানে সংক্ষিপ্ততা ছিল, সময়ের খুব টানাপোড়েন ছিল। তখন বলা হয়েছিল যে এটার নাম করা হয়েছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। হ্যাঁ, তো নির্বাচন হয়ে যাওয়ার পরে পরবর্তী আমি আমার কনস্টিটিউয়েন্সিতে ছিলাম, এখানে একটা মিটিং হয়েছে, সেখানে বলা হচ্ছিল যে এটাকে সংশোধন করে বলা হয়েছে 11 দলীয় মানে ঐক্য, আর নির্বাচনীটা তুলে দেওয়া হয়েছে 11 দলীয় ঐক্য। তো এখন যেহেতু পার্লামেন্টে এই ঐক্যের এই যে জোটটা হয়েছে, বা আমরা যদি জোট হিসেবে ধরি বোঝানোর জন্য, তাহলে কিন্তু পার্লামেন্টে একটা টিম হয়ে গেছে। কারণ জামাত এখানে আছেন, এখানে এনসিপি আছে, এখানে খেলাফত মজলিস, দুটা খেলাফত মজলিস সহ 4-5টা দলের তাদের কিন্তু পার্লামেন্টারি পজিশন আছে, এবং এটা বিরোধী দল আকারে তাদের একটা ফরমেশন আছে। আমরা যারা পার্লামেন্টে নাই, তো আমাদের অবস্থাটা কী হবে এটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা পর্যালোচনায় বসি নাই। বাট একটা জিনিস যে কারণে আমাদের ঐক্যটা হয়েছিল, সেটা কিন্তু ছিল জুলাইকে কেন্দ্র করে। জুলাইয়ের যেই কমিটমেন্ট, আমরা কেন শেষ পর্যন্ত মানে জামাতের সাথে ঐক্যে গিয়েছিলাম, সেটা কিন্তু আমি একটা ব্যাখ্যা দিয়েছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে জুলাই ইস্যুটা পিপলের কাছে খুব ইম্পর্টেন্ট জায়গায় যাবে, যেহেতু গণভোটও আছে সাথে। সে জায়গায় আমরা মনে করেছি যে বিএনপির চাইতে জুলাই ইস্যুতে আমাদেরকে জামাতকে অনেক বেশি কমিটমেন্ট ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে, এবং স্টিল এখন আমরা মনে করছি যে জুলাই ইস্যুতে জামাত অনেক বেশি কমিটেড দেন বিএনপি। এবং বিএনপির কিছু কার্যক্রম আগে থেকে তারা যখন নোট অফ ডিসেন্ট দিচ্ছিল, তখন কিন্তু আমাদের ঐকমত্য কমিশনে আমরা কিন্তু বিএনপিকে খুব চেষ্টা করেছি যে আপনারা এই নোট অফ ডিসেন্টগুলো প্রত্যাহার করে নেন। এরপরে যখন গণভোট প্রসঙ্গ আসলো, সেখানেও আমরা দেখেছি বিএনপি যখন গণভোটের না এর পক্ষে ক্যাম্পেইন করছে, আমরা অনেকগুলো তথ্য সংগ্রহ করে কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছি। তো এই জায়গা থেকে আমাদের যেটা ছিল, এখন এটা নির্ভর করবে পরবর্তী নির্বাচনী কার্যক্রমের উপরে। বিএনপি যদি জুলাই সনদ, যেটা সামিনা আপা বললেন, বিএনপি যদি জুলাইয়ের প্রসঙ্গে আমরা দেখি যে না, তারা তাদের কমিটমেন্ট রক্ষা করছে, তাহলে তো আমাদের আর এই অ্যালায়েন্সের জায়গাটা শিথিল হয়ে আসবে। কিন্তু আমরা যদি দেখি যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না এবং অনবরত পুরানো রাজনীতির দিকে যাচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা অপোজিশন আকারে আমাদের একটা আবার ঐক্যবদ্ধতার বিষয় প্রসঙ্গ হতে পারে। হ্যাঁ, শামী আক্তার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিচারালয়ের বিভিন্ন রদবদল প্রসঙ্গ উদাহরণ টেনে তিনি এই মন্তব্যটি করেছেন। বিচারালয়ের রদবদল কি নতুন ঘটনা? বিচারালয়ে এর আগে রদবদল হয়নি। সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন জায়গায় পরিবর্তন হবে, বিভিন্ন পদে পরিবর্তন হবে, এটাই তো বাংলাদেশের কালচার। কিন্তু বিচারালয়ে কি পরিবর্তন হওয়াটা স্বাভাবিক? বিচারালয়েও তো এই পরিবর্তনগুলো হয়েছে আওয়ামী লীগের বাংলাদেশে অতীতে হয়েছে, মানে সেটি স্বাভাবিক। বাংলাদেশে অতীতে হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটাতে অস্বাভাবিকত্ব খুঁজে পেলেন কেন তিনি? আমি তো এটা বুঝতে পারছি না। মানে এটা তো একটা চলমান প্রক্রিয়া এবং স্বাভাবিক প্রক্রিয়া। এই পরিবর্তনগুলো তো ঘটেছে অতীতে এবং বর্তমানেও ঘটছে। এই পরিবর্তনগুলো যদি চলতে চায়, হ্যাঁ, অবভিয়াসলি স্বাধীনভাবে চলবে। যদি বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে যদি কোনো হস্তক্ষেপ করে, তখন সেটা বলা যেতে পারে যে বিচারালয়ে হস্তক্ষেপ করছে। কিন্তু বিচারক পরিবর্তনের মধ্য দিয়ে কি আপনি বিচার কার্যে হস্তক্ষেপ
হচ্ছে না তো। আপনি যদি এই পরিবর্তনটা যদি পজিটিভ হয় তাহলে তো আপনি কিছু, যেটা মঞ্জু ভাই বলছিলেন যে জুলাই সনদ যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তখন তার বিএনপির বিপক্ষে আমাদের কথা বলা লাগছে না, আমাদের অ্যালায়েন্সটা থেকে যাচ্ছে। বিচার কার্য যদি স্বাভাবিক গতিতে চলে, জনগণ যদি তাদের ন্যায় বিচার পায়, তাহলে তো আপনি সেখানে নেগেটিভ কথা বলার সুযোগ পাচ্ছেন না। তাহলে এই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরেন। বিএনপি তো পরিবর্তনের চেষ্টা করছে। বিএনপি বাংলাদেশের মানুষের অধিকারটা, মানুষের অধিকারটা যেন সমুন্নত থাকে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায়, মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই তো আমরা 31 দফা দিয়েছিলাম, বিএনপি 31 দফা দিয়েছিল। এবং বিএনপির যিনি প্রধান, 31 দফায় কিন্তু বলা হয়েছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, হস্তক্ষেপ করা হবে না। বিচার বিভাগ অবভিয়াসলি স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু বিচারক যদি আপনার পরিবর্তন করতে হয় সেইখানে আপনি করবেন না? আপনি কি সেখানে খারাপ বিচারক রেখে দিবেন? একজন অতিথি রয়েছেন ডক্টর সামিনা লুৎফা, একটু আপনার কাছ থেকে জানতে চাই ভিন্ন আরেকটি প্রসঙ্গে। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন আরও একজন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম। একটু আপনার কাছে মন্তব্য জানতে চাই যে সময়ের পরিবর্তনে যে বিচারের এই আকাশ পাতাল পার্থক্য, এটাকে আসলে কিভাবে দেখছেন? এটা খুবই দুঃখজনক এবং আমরা আশঙ্কা, মানে এই ধরনের ঘটনা দেখার পরে এবং আইসিটির প্রসঙ্গে যে বিষয়গুলো বারবার এসেছে এবং আমরা মনে করতে পারি যে 2013-14 সালেও আইসিটির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ গুলো আসতো, যে সেখানে এক ধরনের মানে নিরপেক্ষতা বজায় না রাখার, সে একই রকম অভিযোগ আবার এই দ্বিতীয় এখন যেভাবে আইসিটি চলছিল তার বিরুদ্ধেও ওঠানোর সুযোগ তৈরি হচ্ছে। এবং এই যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাওয়া, যেটার কথা বলা হচ্ছিল একটু আগে, যে আসলে আমরা চেয়েছিলাম যে বিচার বিভাগের উপরে এই নির্বাহী কর্তৃত্ব, এই জায়গাটাতে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। এবং সেই চেক অ্যান্ড ব্যালেন্সটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়, আমি মনে করি যে এক্ষেত্রে ডেফিনেটলি আমাদের সেই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জায়গাটাকে খুব জোরালো করবার অত্যন্ত প্রয়োজনীয়তা এবং গুরুত্ব রয়েছে। কারণ এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সে সময় যারা অভিযুক্ত হয়েছেন এবং যাদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে, তারা যে ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। কারণ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই অপরাধের প্রমাণ নেই তা তো আর নয়। এবং যেই তখন যেহেতু বিচার প্রক্রিয়াকে নানাভাবে দলীয়করণ করা হয়েছিল এবং সেই অভিযোগ এসেছিল, সেটা কিন্তু পুরো প্রক্রিয়াটাকে, তার মানে এত শহীদের রক্তের সাথে এক ধরনের বড় প্রতারণা ছিল এবং এটা করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে। আমি সেই জায়গা থেকেই আশঙ্কা করি যে এই জুলাই চেতনার নাম দিয়েও এই ধরনের একই রকম ঘটনা ঘটার সম্ভাবনা এবং আশঙ্কা আছে বলে মনে করছেন। সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।